আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপির সাথে সবাইকে ওয়েলকাম করছি আমার ফুড পার্লারে। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব মলোটভ। এটা একটা পর্তুগিজ ডেজার্ট, আর এটা বানাতে একেবারে অল্প উপকরণ লাগে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি কয়েকদিন আগে আমার চ্যানেলে জিলাপির রেসিপি শেয়ার করেছিলাম, আর সেখানে বলেছিলাম যে জিলাপি বানানোর পরে যে শিরাটা বেঁচে যায় সেই শিরাটা দিয়ে আমরা কি করব। অনেকেরই প্রশ্ন থাকে শিরা ফেলে দিতে হয়, ফেলে না দিয়ে কি করা যায়। তো সেই শিরা দিয়ে কিন্তু আজকের এই মজাদার ডেজার্ট রেসিপিটা আমি তৈরি করেছি। এটাকে কিন্তু অনেকে স্নো পুডিংও বলে থাকে, কারণ এই পুডিংটা মুখে দেওয়ার সাথে সাথে হাওয়াই মিঠাইয়ের মতো একেবারেই মিলিয়ে যায়। তাহলে চলুন ঝটপট করে দেখে নেই আমাদের মজাদার এই মলোটভ বা স্নো পুডিংয়ের রেসিপি। এখানে আমি জিলাপি তৈরি করার পরে যে শিরাটা বেঁচে গিয়েছিল সেটাই নিয়ে নিচ্ছি, আর প্রমাণস্বরূপ কিন্তু শিরাতে বেশ কয়েকটা জিলাপির টুকরো পড়ে রয়েছে। এখন এই শিরা দিয়ে যে শুধু এই ডেজার্টটি আপনারা বানাতে পারবেন সেটা কিন্তু না, অনেক ধরনের কিছুই বানাতে পারবেন। আমি সব কিছুরই একটা আইডিয়া আমি আমার ডেসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দিব। তো এখন প্রথমে আমি এই শিরা থেকে জিলাপির যে টুকরোগুলো রয়েছে সেগুলোকে তুলে নিচ্ছি। এই শিরা দিয়ে আপনারা কটকটি বানাতে পারবেন, এটা দিয়ে আপনারা খাজা বানাতে পারবেন, মুরালি বা আঙুলি যেটাকে বলে সেটাও বানাতে পারবেন। যদি খুবই অল্প পরিমাণে শিরা থাকে তাহলে ক্যারামেল করে পুডিং বানিয়ে নিতে পারবেন। আর যেই রেসিপিগুলোর কথা বললাম সেগুলো সবগুলোই কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি সবগুলোরই লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবগুলো রেসিপি তো আর এখন দেখানো সম্ভব না, আগেই যেহেতু দেখিয়ে দিয়েছি। তো আজকে চলুন এই রেসিপিটা দেখে নেই। তো এই রেসিপিটার জন্য এতগুলো শিরা আমার লাগবে না, আমি এখান থেকে কিছুটা শিরা উঠিয়ে নিচ্ছি, আর বাকিগুলো দিয়ে অন্য রেসিপি বানিয়ে নিব। বেশ কিছুটা শিরা আমি উঠিয়ে রেখেছি, আর যতটুকু লাগবে সেটা এই প্যানেই রেখে দিয়েছি। এখন এর থেকে আমি আগে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরির জন্য আমি এই শিরার প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি, আর এবারে চুলার আঁচটাকে আমি হাই হিটে রেখেই আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি করে নিব। এই পর্যায়ে নাড়াচাড়া করার কোনো দরকার নেই, চিনিটা আস্তে আস্তে গলে গিয়েই ক্যারামেলটা তৈরি হতে থাকবে। অপেক্ষা করছি ক্যারামেল তৈরি হওয়া পর্যন্ত। ক্যারামেলটা কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার চলে এসেছে। খুব বেশি কালচে করলে কিন্তু ক্যারামেলের টেস্টটা তেতো হয়ে যাবে। আর এদিকে আমি যে বাটিতে পুডিং বসাবো সে বাটি নিয়ে নিয়েছি। আমি বেশ বড় সাইজের একটা পুডিং তৈরি করছি, তাই সেই মাপের একটা বাটি নিয়েছি ঢাকনাওয়ালা। আপনারা চাইলে ছোটও করতে পারবেন, সেক্ষেত্রে বাটির সাইজটা ছোট নেবেন। এই যে দেখুন, পুরো বাটিতে আমি ক্যারামেলটা একটু দুলিয়ে ছড়িয়ে দিলাম, আর এখন এভাবে বাটিটাকে রেখে দিব ক্যারামেলটা ঠান্ডা হয়ে সেট হওয়া পর্যন্ত। এরকম টাইপের বাটি যে হতে হবে এমন কোনো কথা নেই, আপনারা টিফিন ক্যারিয়ারেও কিন্তু তৈরি করতে পারবেন, অথবা অন্য যে কোনো ধরনের বাটি নিয়ে সেটার যদি ঢাকনা না থাকে তাহলে উপরে মুখটা ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে দিতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে এই ডেজার্ট তৈরিতে শুধুমাত্র ডিম এবং চিনি এই দুইটা উপকরণই যথেষ্ট। আমি এখান থেকে 4টা ডিম দিয়ে আজকে পুডিংটা তৈরি করছি। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে রাখেন তাহলে মিনিমাম 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এবার আমি এই ডিম থেকে কুসুম এবং সাদা অংশ আলাদা করে ফেলছি, কারণ ডেজার্টটা শুধু ডিমের সাদা অংশ দিয়েই তৈরি হবে, কুসুম দিয়ে নয়। ঘাবড়ানোর কিছু নেই, কুসুমটা অন্য রেসিপিতে ইউজ করে নিব। আর একইভাবে আমি সবগুলো ডিম থেকে সাদা অংশ এবং কুসুমটা সেপারেট করে নিচ্ছি। ডিমের কুসুমগুলোকে আমি সরিয়ে রেখেছি, সেগুলো দিয়ে আমি অন্য কিছু বানিয়ে নিব। এখন এদিকে আমি এই ডিমের সাদা অংশটার সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। চিনির মাপটা অবশ্য নিজেদের টেস্টের উপরে, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেটাই নেবেন।
আর এদিকে নিয়েছি একটা ইলেকট্রিক বিটার। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তাতেও কোনো চিন্তা নেই, একটা হ্যান্ড হুইস্ক হলেও চলবে। আচ্ছা, হুইস্কও নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কাঁটা চামচ তো সবার ঘরেই আছে নাকি? কাঁটা চামচ হলেও চলবে। এটা দিয়েই ফেটিয়ে আপনারা ডিমটাকে ফোম বানাতে পারবেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আর খাটনিটাও একটু বেশি হবে। তো খাটনি এবং সময় দুটোকেই কমানোর জন্য আমি একটা ইলেকট্রিক বিটার নিয়েছি। এখন আমি বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে আমি বিট করে নিব, আর চিনিটা আমি অল্প অল্প করে দিতে থাকবো। একটু চিনি দিয়ে বিট করতে থাকবো, আবার কয়েক সেকেন্ড পরে আবার একটু চিনি দিব। এরকম করে আমি পুরো চিনিটা অ্যাড করব। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মাথায় দেখবেন ডিমের সাদা অংশটা একেবারে ফোমি হয়ে গিয়েছে। এটাকে কিন্তু আমরা ডিমের মেরাঙও বলে থাকি। পুরোটা চিনি দেওয়া শেষ। এখন কিন্তু আমি আরও কিছুক্ষণ বিট করে নিব, যতক্ষণ না পর্যন্ত একেবারে স্টিফ একটা ফর্মে চলে আসে। এবার এতে আমি অ্যাড করছি কিছুটা ভ্যানিলা এসেন্স। এটা একেবারে অপশনাল, আপনাদের যাদের কাছে মনে হতে পারে যে এতে ডিমের গন্ধ থেকে যাবে, তো সেটা দূর করার জন্য ভ্যানিলা এসেন্স অ্যাড করা যেতে পারে, অথবা আপনারা চাইলে অন্য যে কোনো এসেন্স ইউজ করতে পারবেন, অথবা ক্রিম অফ টার্টারও দিতে পারবেন। আর কোনোটাই না থাকলে কয়েক ফোঁটা লেবুর রসও দিতে পারবেন। ডিমের মেরাংটা এখন তৈরি হয়ে গিয়েছে। ডিমের মেরাংটা কতটা পারফেক্ট হয়েছে, অর্থাৎ ফোমি হয়েছে দেখুন। বাটিটা উপর করলেও কিন্তু এগুলো আর পড়ে যাবে না। এখন আমি যে পুডিংয়ের বাটিতে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেটাতে এই ডিমের মেরাংটা দিয়ে দিব। আর ক্যারামেলটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। আর খুব বেশি চেপে চেপে কিন্তু এই মেরাংটা বাটিতে ভরা যাবে না। আপনাদের যদি মনে হয় যে কোনো পাশে খালি আছে একটু চেপে দেই, সেটা কিন্তু করা যাবে না, কারণ অনেকক্ষণ বিট করার কারণে এর ভেতরে যে এয়ার বাবলসগুলো ক্রিয়েট হয়েছে সেগুলোকে ব্রেক করা যাবে না। খুব হালকা হাতে আস্তে করে যতটুকু পারা যায় একটু সমান করে নেওয়ার চেষ্টা করছি। খুবই সফটলি কিন্তু কাজটা করতে হবে। এয়ার বাবলসগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু এর যে স্নো ভাবটা বা ফোমি ভাবটা সেটা আর থাকবে না। হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি খুব সুন্দর আর করা যাবে না, তাহলে কিন্তু এর যে ফোমি ভাব সেটা নষ্ট হয়ে যাবে। এখন বাটিটাতে ঢাকনা লাগিয়ে দিয়ে এটাকে ভাপ দেওয়ার জন্য রেডি করছি। আপনাদের কাছে স্টিমার থাকলে সেখানেও ভাপ দিয়ে নিতে পারবেন, আর না থাকলে অসুবিধা নেই। আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর এতে একটা কাপড় ভাঁজ করে এর মিডলে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি খানিকটা পানি। পানিটা এমন আন্দাজে থাকবে যাতে করে বাটিটা বসালে বাটিটার 1/3 পোর্শন কভার করে, এরকমভাবে পানিটা দিতে হবে। তো এখানে আরেকটু পানি লাগবে, আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি। আর এরকম ওয়্যার স্ট্যান্ড যদি আপনাদের কাছে থাকে তাহলে সেটার উপরেও বাটি বসাতে পারবেন। নিচে কাপড়টা কিন্তু দেওয়া হয় এজন্যই যাতে করে যখন পানিটা বলক উঠবে তখন যাতে বাটিটা সরে না যায়, সেজন্য। এই কাপড়ের বদলে ওয়্যার স্ট্যান্ডের উপরে বসালেও হয়ে যাবে। এবার আমি প্যানটাকে ঢাকনা দিয়ে কভার করে নিচ্ছি, আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থেকে থাকে তাহলে সেটাকেও আটকে দিতে হবে। এবারে চুলাটা জ্বালিয়ে চুলার আঁচটাকে একদম মিডিয়ামে রেখে আমি এটাকে ভাপ দিয়ে নিব ঠিক 20 মিনিট। 20 মিনিট হয়ে গিয়েছে, এখন কিন্তু পুডিংটা রেডি। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। পুডিংয়ের কড়াইটা নামিয়ে নিয়েছি। এখন পুডিংয়ের বাটি থেকে ঢাকনাটা তুলে নিলাম। অনেক গরম, তাই একটু সাবধানে ধরতে হবে। হ্যাঁ, সুন্দরভাবে একদম হয়ে গিয়েছে। পুডিংয়ের বাটিটা নামিয়ে নিচ্ছি। এবার যে প্লেটে আমি সার্ভ করব সেই প্লেটটা বাটির উপরে দিয়ে ফ্লিপ করে পুডিংটাকে বের করে নিচ্ছি। আর বেশি জাতাজাতি চাপাচাপি করে কিন্তু পুডিংটা যেহেতু বাটিতে ভরিনি, তাই একটু দেখতে এবড়ো থেবড়ো হয়েছে, সেটা কোনো ব্যাপার না। দেখার বিষয় হচ্ছে এর টেস্টটা কেমন হলো।
পুডিংটাকে আমি একটু কেটে দেখাচ্ছি। এটা এতটাই নরম, দেখুন ছুরি লাগার সাথে সাথে এটা কেটে গিয়েছে। আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি আপনাদের সাথে সাথে। আমিও আজকে ফার্স্ট টাইম এই পুডিংটা টেস্ট করব। চলুন তাহলে দেখি টেস্টটা কেমন। আমার কাছে তো এর টেস্ট বেশ ভালোই লেগেছে। আশা রাখছি আপনাদের কাছেও ভালো লাগবে। ঘরে বিশেষ কোনো কিছু নেই, অথচ গেস্ট এসেছে, অথবা নিজেরই খুব করে ডেজার্ট খেতে ইচ্ছে করছে, বিশেষ করে লকডাউনে। তো এরকম খুবই সহজে আর মাত্র 2টো উপকরণ দিয়ে এই ডেজার্টটা বানিয়ে আপনারা টেস্ট করতে পারবেন। আশা রাখছি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নতুন রেসিপির সাথে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।